চাকরির প্রস্তুতির জন্য যারা এই ধারার ক্লাসটা করতে আসছো সবাইকে সুস্বাগত। ওকে, তো আমরা শুরু করি। আমরা ধারার ক্লাস করব। তো ধারার ক্লাস করার আগে আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স যেটাই বলি। আসো আমরা একটু অনুক্রমকে এটা বুঝি। তো আমরা একই সাথে দুইটা ব্যাপার বুঝবো, অনুক্রম এবং ধারা। তো চলো আমরা একটু অনুক্রমটা শুরুতেই বুঝি। ধরো আমরা লিখলাম 1 2 3 4 ডট ডট ডট। ওকে, লিখলাম 3 5 7 9 ডট 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 ডট। অথবা লিখলাম 1 4 16 64 এভাবে লিখে ডট 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 ডট। অথবা লিখলাম 10 100 1000 এভাবে লিখে ডট 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 ডট। অথবা আমরা এভাবে লিখলাম 1 4 9 16 25 ডট 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 ডট। অথবা লিখলাম 1 না, ধরো আমরা এটুকুই বুঝবো, এই কয়টাই দেখো। তাহলে এখানটাতে যদি আমরা খেয়াল করি অনুক্রম বোঝার জন্য সব কয়টা আমরা কি করছি, কমা 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 কমা, সব জায়গায় কিন্তু আমরা কমা ইউজ করছি, সব জায়গাটাতে কমা ইউজ করছি। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এই যে জায়গাগুলো 1 থেকে 2 আমরা একটা বিশেষ নিয়মে পেয়েছি। দেখো, একের সাথে এক যোগ করলে 2, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ করলে 4, একটা বিশেষ নিয়মে গেছে। আবার 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। এটাও প্রতি ক্ষেত্রে 2 2 করে যোগ করে আমরা পেয়েছি। এখানে 1 একের সাথে 4 গুণ করে 4, 4 এর সাথে 4 গুণ করে 16, 16 এর সাথে 4 গুণ করে 64। তো এটা আমরা এভাবে পেয়েছি। 10 এর সাথে 10 গুণ করে 100, 100 এর সাথে 10 গুণ করে 1000, এটা আমরা এভাবে পেয়েছি। এটা কি 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা আমরা এভাবে পেয়েছি। তাহলে এই যে প্রতিটা জিনিস আমরা একটা বিশেষ নিয়মে পাচ্ছি এবং প্রতিটা জিনিসের মাঝে একটা কমা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে অনুক্রম। তাহলে অনুক্রম হতে গেলে আমাকে দুইটা শর্ত মানা লাগবে। দুটো শর্ত কি কি? একটা হচ্ছে সবার ভিতরে অবশ্যই কমা ইউজ করতে হবে, দ্বিতীয় কথা একটা বিশেষ নিয়মে যেতে হবে। এবারে দেখ, মনে করো লিখলাম আমরা 1, 1 এর পরে লিখলাম 7, 7 এর পরে 10, 10 এর পরে লিখলাম 12, 12 পরে মনে করো 20, এভাবে লিখলাম। তো এবার এটা খেয়াল করো, এটা 1 আর 7 ডিফারেন্স 6, 7 আর 10 এটার ডিফারেন্স 3, 10 আর 12 এটা ডিফারেন্স 2, 12 20 এটা ডিফারেন্স 8। কিছুই মেলে না, না কোনো বর্গের সূত্র দিয়ে মেলানো যাবে, না যোগে না গুণে। তাহলে এটা আর অনুক্রম হচ্ছে না। তাহলে অনুক্রম হতে গেলে কি হতে হবে? আমাকে অবশ্যই মাঝে কমা ইউজ করতে হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, তাদের ভিতরে একটা বিশেষ সম্পর্ক থাকতে হবে। ওকে, এবার ধারা কি তাহলে আমরা বুঝি। অনুক্রম আর ধারার ভিতরে পার্থক্য হচ্ছে এই অনুক্রম গুলাকে যখন যোগ বা বিয়োগ চিহ্ন আকারে প্রকাশ করা হবে, যদি সেটা বিশেষ সত্য মেনে চলে তাহলেই সেটা হচ্ছে ধারা। তাহলে একটা অনুক্রমকে যদি যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দিতে পারি তাহলে, এবং সেটা একটা সত্য মানতে হবে, তাহলে সেটা ধারা হয়ে যাবে। ধরো এটাকে লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ডট। ওকে, এটা একটা ধারা। এরপরে এটা আসো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট 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 ডট, এটাও একটা ধারা। 1 যোগ 4 যোগ 16 যোগ 64 প্লাস ডট ডট ডট, এটা থেকে এটা বানালাম, এটাও একটা ধারা। এখানে 10 যোগ 100 যোগ 1000 যোগ ডট 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 ডট, এটাও একটা ধারা। এরপরে 1 যোগ 4 যোগ 9 যোগ 16 যোগ 25 যোগ ডট 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 ডট, এটা থেকে এটা বানালাম, এটাও একটা ধারা। এবার এটা আসো, এটা আরেকটু বলে নি, এটা ধারা কিনা আমাকে বোঝা দরকার।
আর এটা তো অনুক্রমী না, তো অনুক্রমী যেহেতু না, এটাকে যদি তুমি যোগ দিয়ে লেখো তাহলে আর কখনোই ধারা হচ্ছে না। তাহলে যেটা অনুক্রম না সেটা কখনোই ধারাও না, কিন্তু যেটা অনুক্রম সেটাও মাঝে মাঝে ধারা না। কেন? তাহলে আমরা এটা একটু মুছি আগে। এটা ছিল আমাদের অনুক্রম না, সুতরাং এটা ধারা না। তাহলে ধারা হতে গেলে অবশ্যই তাকে অনুক্রম হতে হবে। এবার আমরা এই প্রবলেমটা দেখি। একের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, তো সেটা কিন্তু এখানে নেই। তাহলে এটা কোনো সমান্তর ধারা না। আমরা সমান্তর ধারা কি এটা পরে শিখবো। তো এটা কোনো নির্দিষ্ট নিয়মেও যাচ্ছে না। আবার যদি এটাকে গুণ করে করে যাই, 1 এর সাথে 4 গুণ করে 4, 4-এর সাথে 4 গুণ করলে 16, সেটাও কিন্তু এখানে নেই। তাহলে এটা গুণের নিয়মেও যাচ্ছে না, যোগের নিয়মেও যাচ্ছে না। সুতরাং এই যেটা লিখছি আমরা, এটা কিন্তু আর ধারা না। তাহলে কিন্তু এটা কি ছিল? অনুক্রম। তাহলে এইগুলা অনুক্রম ছিল, আর এইগুলা শুধু ধারা, কিন্তু এই অনুক্রমটা ধারা হচ্ছে না। তাহলে সকল অনুক্রমই যে ধারা হবে এমন কোনো কথা নেই। অনুক্রম হলেই ধারা হবে না, কিন্তু ধারা হলে তা অবশ্যই একটা অনুক্রম ভুক্ত হবে। ওকে, তাহলে অনুক্রম আর ধারার পার্থক্য কি? অনুক্রমের ভিতরে কমা থাকবে এবং বিশেষ নিয়মে সাধিত হবে। ধারা কি? ধারা হচ্ছে এটার মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে এবং তা একটা বিশেষ নিয়মে সাধিত হবে। তাহলে বিশেষ নিয়মে সাধিত হতে হবে, মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকতে হবে। বিশেষ নিয়মে সাধিত হতে হবে, মাঝখানে কমা হতে হবে। অনুক্রম হলেই ধারা হবে এমন কোনো গ্যারেন্টি নেই, বাট ধারা যদি হয় তাহলে সেটা একটা অনুক্রম অবশ্যই হবে। তো এটা হচ্ছে অনুক্রম এবং ধারা পার্থক্য। তাহলে অনুক্রম কাকে বলে আর ধারা কাকে বলে আমরা এতক্ষণ এটা বুঝলাম। চলো এবার এখান থেকে পরীক্ষায় কি জাতীয় প্রশ্ন আসে তো আমরা এটা একটু দেখি। বেশিরভাগই অনুক্রম থেকে যে প্রশ্নগুলো আসে সেটা মেন্টাল অ্যাবিলিটিতে চলে যায়। মেন্টাল অ্যাবিলিটির প্রশ্নগুলো সাধারণত অনুক্রম থেকে আসে। তো আমরা কয়েকটা অনুক্রম দেখি। আমাকে ধরো এভাবে দিয়ে দেয় যে 1, 4, সহজ দেখি, 9, 16, এর পরের পদটা কি হবে? তো এই যে পরে কি হবে, তো দেখো এটা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, সুতরাং এর পরের পদটা 25 হবে। তো এই যে অনুক্রম বা সিকোয়েন্স, এটা তোমাকে দেখে বুঝতে হবে যে এটা কিভাবে আছে। তো এই অনুক্রমের অঙ্কগুলো পারাটা ডিপেন্ড করে তুমি কতটা ম্যাথমেটিক্স চর্চা করো, কতটুকু বেসিক তোমার ম্যাথমেটিক্সে অটোমেটিকলি বিল্ড আপ হয়েছে তার উপরে। এটা যে যত বেশি দ্রুত চিন্তা করতে পারবে তার জন্য তত দ্রুত সমাধান করা সহজ হয়ে যায়। এই ছাড়া এটার আর বিশেষ কোনো সূত্র, বিশেষ কোনো নিয়মে ফেলা যায় না। তো এটা পারার বা পারদর্শিতা দেখানোর মেন ব্যাপারটাই হচ্ছে তোমাকে বেসিক কতটা ভালো। ওকে, তো এবার আসো, আমাকে একটা ধারা লিখলো, এটা মনে করো 1, এটা লিখলো 3, 7, 15, 31, ঠিক আছে। পরে বললো এই জায়গাটা কি হবে। তাহলে দেখো তুমি খেয়াল করো এটা কিভাবে গেছে। 1 এখানে লিখছে 3, তাহলে এটার ডিফারেন্স 2। 3 আর 7 এটার ডিফারেন্স 4। 7 আর 15 এটার ডিফারেন্স কত? 8। 15 আর 31 এটার ডিফারেন্স কত? 16। খেয়াল করো, তাহলে তুমি প্রথম ডিফারেন্স বের করছো 2, 4, 8, 16, তাহলে এর পরের ডিফারেন্সটা কি হওয়া উচিত? 32। তাহলে 31 আর 32, 63। তুমি এভাবে করতে পারো, অথবা এটাকে বলতে পারো 1 × 2, তাহলে 2 যোগ 1 পাইছো 3। আবার 3 × 2 যোগ 1, তাহলে তুমি পাচ্ছ 7। আবার যে 7টা পেলে 7 × 2 যোগ 1, তাহলে 15, এটাও পেলে। এবার এখানে 15, তাহলে 15 × 2 যোগ 1, তুমি এটা পেলে। এবার এখানে পাইছো 31, তাহলে 31 × 2 যোগ 1, তাহলে তুমি এটা পাবা। তাহলে দেখো একই অঙ্ক সমাধানে তুমি ভিন্ন ভিন্ন ওয়ে কিন্তু বের করতে পারো। তো এটা আসলে ডিপেন্ড করে তোমার চিন্তা কোন দিক দিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে তুমি কি চিন্তা করতেছো তার উপরে। তো এখান থেকে অনুক্রমের প্রশ্নগুলো আসে এভাবে। অনুক্রমের প্রশ্ন সমাধান করার প্রথম কথা হচ্ছে তুমি কতটা বেসিক, তোমার কতটা ভালো, আর তুমি ওই মুহূর্তে চিন্তাটা আসছে কিনা। ভালো হলেই যে হবে এমনটা না, তুমি ওই মুহূর্তে যদি ঠিক চিন্তাটা ঠিকভাবে আসে তাহলে তুমি অঙ্কটা করতে পারবা, না হলে না। তো আমি এটাকে সাজেস্ট করব, এটার জন্য তুমি 30 সেকেন্ড ভাবার জন্য সময় নিবা। যদি ভেবে মাথায় আনতে পারো তো পারলে, না পারলে এটাকে স্কিপ করে চলে যাওয়া উচিত এবং পরে ফিরে এসে আবার এই জিনিসটা সমাধান করা উচিত যদি আমাদের হাতে সময় থাকে। তা না হলে শুধু শুধু এই অঙ্কের জন্য সময় নষ্ট করা বোকামি। আচ্ছা,
তো তাহলে অনুক্রম থেকে বিসিএস এ যে প্রশ্ন আসে আমরা সেটা বুঝলাম। আম, এটাই হচ্ছে অনুক্রমের ব্যাপার। এবার আসো আমরা মূল টপিক ধারা করতেছিলাম। তো ধারায় চলে যাই। ঠিক আছে, তাহলে ধারা কি এটা দেখছি। ধারা কয় প্রকার এটা আমরা দেখি। ধারা প্রধানত 3 প্রকার, কিন্তু আমরা ম্যাথমেটিক্সে যেগুলো করি সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এই দুইটা ব্যাপারে শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্সে সলভ করে থাকি। আরেকটা আছে হচ্ছে গুণোত্তর ধারা। আরেকটা ধারা আমাদেরকে বলা হয় ভাজিত ধারা। এটা ভাজিত প্রগমন থেকে আসে, কিন্তু এই ভাজিত ধারার অঙ্ক আমরা সাধারণত করি না। তো এই যে ভাজিত ধারা, এটার অঙ্ক আমরা সলভ করি না, এটা আমাদের কোনো ব্যবহার নেই। তো এখানে একটা ধারা হতে পারে, এটা হচ্ছে ভাজিত ধারা, কারণ এটাও একটা বিশেষ নিয়মে মেনে চলে। তো তাহলে আমাদের ধারা মেইনলি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখন আমরা সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আসো সমান্তর ধারা। সমান্তর